সহ আরো অনেককে নিয়ে তিনি 1949-এর 23শে জুন গড়ে তোলেন আওয়ামী মুসলিম লীগ। ক্রমশ অসাম্প্রদায়িক ও সার্বজনীন হওয়ার পথে গঠিত হয় যুক্তফ্রন্ট। ভাষা আন্দোলনের ঘটনা বাঙালির মনে যে জাতীয়তাবাদের বীজ রোপণ করে, তারই ধারাবাহিকতায় 54 প্রাদেশিক পরিষদ নির্বাচনে একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট ব্যাপক বিজয় লাভ করে। যুক্তফ্রন্টের বিজয়ের প্রবল স্রোতে বলা চলে মুসলিম লীগের রাজনীতি পূর্ব বাংলা থেকে ভেসে যায়। যুক্তফ্রন্টের 21 দফার প্রথম দফাই ছিল বাংলা হবে পূর্ব বাংলার রাষ্ট্রভাষা, আর দ্বিতীয় দফা ছিল জমিদারির বিলুপ্তি। কিন্তু ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টার অভিযোগে মাত্র 45 দিনের মাথায় যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে পূর্ব বাংলায় গভর্নরের শাসন কায়েম করা হয়। এর পরের কয়েক বছর কেন্দ্রের পছন্দের দুর্বল সরকার দিয়ে পূর্ব বাংলা শাসন করার এক পর্যায়ে 1958 সেপ্টেম্বরে ফিল্ড মার্শাল আইয়ুব খান পাকিস্তানে সামরিক শাসন জারি করেন। তিনি সংবিধান পরিবর্তন, মৌলিক গণতন্ত্র চালু সহ নানা প্রক্রিয়ায় ক্ষমতা পাকাপোক্ত করার ষড়যন্ত্র অব্যাহত রাখেন। তার শাসনামলে পূর্ব পাকিস্তানে দমন পীড়ন চরম পর্যায়ে পৌঁছায়। বিশেষ করে 1965-র পাক ভারত যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানি শাসকদের দৃষ্টিভঙ্গি নগ্নভাবে প্রকাশ হয়ে পড়ে। পাকিস্তানের রাজস্ব আদায়ের সিংহভাগ পূর্ব পাকিস্তান থেকে গেলেও ওই যুদ্ধের সময় এ অংশে কোনো প্রতিরক্ষারই ব্যবস্থা করেননি তারা। এর ফলে পূর্ব পাকিস্তানিদের মনে এ ধারণা জন্মায় যে পশ্চিমারা আর বাংলার কোনো প্রয়োজনীয়তা বোধ করছেন না। এরকম পরিস্থিতিতে 1966 23শে মার্চ আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান আমাদের বাঁচার দাবি শিরোনামে 6 দফা দাবি উত্থাপন করেন। এতে প্রতিরক্ষা, পররাষ্ট্র, রাজস্ব ও মুদ্রা ব্যবস্থায় পাকিস্তানের দুই অংশের মধ্যে সাম্য তৈরির মাধ্যমে একটি কার্যকর ফেডারেল স্টেট গড়ে তোলার প্রস্তাব করা হয়। পাশাপাশি পূর্ব বাংলার জন্য একটি স্বতন্ত্র আধা সামরিক বাহিনী গঠনেরও কথা বলা হয়। এর পরপরই পাকিস্তান রাষ্ট্রের অত্যাচারের খড়গ নেমে আসে শেখ মুজিব সহ 6 দফা প্রস্তাবকারীদের উপর। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাদের সবাইকে আগরতলা ষড়যন্ত্র মামলায় জেলে ঢোকানো হয়। পূর্ব বাংলার রাজনৈতিক বিচ্ছিন্নতার আগুনে যেন ঘি ঢেলে দেওয়া হল। বিশেষ করে ওই মামলায় সার্জেন্ট জহুরুল হককে ক্যান্টনমেন্টে আটক অবস্থায় গুলি করে হত্যা, সার্জেন্ট ফজলুল হককে আহত করা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শামসুজ্জোহাকে সেনাবাহিনী হত্যা করায় পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়। শেখ মুজিবকে মুক্ত করতে তখনকার প্রখ্যাত কৌশলী টমাস উইলিয়ামসকে লন্ডন থেকে আনা হয়। তার প্রধান সহযোগী ছিলেন তখনকার তরুণ ব্যারিস্টার আমিরুল ইসলাম ও ব্যারিস্টার মওদুদ আহমদ। এই ঘটনায় আইয়ুব বিরোধী আন্দোলন তীব্র হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে 68-র 22শে ফেব্রুয়ারি আইয়ুব খান আকস্মিকভাবে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে সকল আসামিকে মুক্তি দেন এবং নিজে আর পরবর্তীতে প্রেসিডেন্ট পদে প্রার্থী হবেন না বলে ঘোষণা দেন। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পাওয়ার পর এক জনসভায় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। কিন্তু ততক্ষণে আইয়ুব বিরোধী জনরোষ অনেক দূর ছড়িয়ে পড়েছে। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ 11 দফা দিয়ে সর্বাত্মক আইয়ুব বিরোধী আন্দোলন শুরু করে, যার মূল কথা ছিল পূর্ব বাংলার সম্পূর্ণ স্বায়ত্তশাসন। এরই অংশ হিসাবে 69-এর 20শে জানুয়ারি গণ অভ্যুত্থান চলাকালে ছাত্রনেতা আসাদ সহ অনেকে পুলিশের গুলিতে শহীদ হন। এর পরপরই পশ্চিমা শাসকদের নানা সঠতামূলক আলোচনায় ভগ্ন মনোরথ আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব 21 দফা উত্থাপন করলে তা পরিণত হয় বাঙালির মুক্তির সনদে। এরকম উত্তাল পরিস্থিতিতে 69-এর 25শে মার্চ এক বেতার ভাষণের মধ্য দিয়ে স্বঘোষিত লৌহ মানব আইয়ুব খান বিদায় নেন, আর মঞ্চে আসেন আরেক সামরিক শাসক আগা মোহাম্মদ ইয়াহিয়া খান। তিনি এসেই শুরু করেন আরেক দফা দমন পীড়ন, ভয়াবহ নিপীড়ন, নির্যাতন, আইন শৃঙ্খলার অচিন্তনীয় খারাপ অবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কৃষি শিল্প বাণিজ্যের চরম অচল অবস্থার পাশাপাশি মুক্তির আকাঙ্ক্ষায় দুর্বার গণ আন্দোলনের মধ্য দিয়ে কেটে যায় 70-এর দিনগুলো। 70-এর 11ই নভেম্বর ভয়াবহ সাইক্লোনে লাখ লাখ মানুষের মৃত্যুর পরও পশ্চিমা শাসকরা কিছু না করায় বাঙালিরা সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করে আর নয় ছদ্মবেশী শত্রুর সাথে বসবাস। তারই রায় দেখা গেল 70-এর 7ই ডিসেম্বরের পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনে। পূর্ব বাংলার 169টি আসনের মধ্যে 167টি পায় আওয়ামী লীগ এবং এর মধ্য দিয়ে 300 আসনের জাতীয় পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তারা। ইয়াহিয়া খানও অভিনন্দন জানান আওয়ামী লীগের নেতা শেখ মুজিবকে। সত্তরের নির্বাচনে ব্যাপক জয় লাভের পর সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশবাসীর উদ্দেশ্যে এক ঐতিহাসিক বক্তব্য রাখেন
1971-এর 3রা জানুয়ারি। সেখানে তিনি একদিকে যেমন সারা দেশের ভোটারদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, অন্যদিকে তুলে ধরেন ক্ষমতা হস্তান্তরের পর তার সরকারের করণীয় সম্পর্কে। সেখানে তিনি দুই পাকিস্তানের ভেতর ক্ষমতার ভারসাম্যের উপর বিশেষভাবে জোর দেন। আজ বাংলাদেশের মানুষ বাস্তুহারা হয়েছে, যাদের ঘর বাড়ি নাই। আজকে দেখেন রাস্তার পারে পারে, বস্তিতে বস্তিতে হাজার হাজার মানুষ ঘর নাই, বাড়ি নাই, রাস্তার উপর পড়ে থাকে। আইয়ুব খানের আমলে ক্রাস জমি বড় বড় বুড়িওয়ালাদের দেওয়া হয়েছে। ওই বুড়িওয়ালাদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে যারা জমিহীন কৃষক, তাদের মধ্যে জমি বিলি করা হবে। ভবিষ্যতে খাস ল্যান্ড আর বড় লোকদের দেওয়া হবে না, গরিবদের মধ্যে ভাগ করা হবে। আমি জানি দেশের মধ্যে বেকার সমস্যা বেড়ে গেছে। কি করব ভাই, জানি। আপনারা আস্থা দিয়েছেন, আপনারা ভোট দিয়েছেন, 98%টা সিট আমাকে দিয়েছেন, আমি জানি। টাকা কোথায়, পয়সা কোথায়? একদম শেষ করে দিয়েছে। বেকার 70 লক্ষ বেকার আছে এই বাংলাদেশে। এদের জন্য কুটির শিল্পের মাধ্যমে এবং কাজের বন্দোবস্ত করে যত তাড়াতাড়ি হয় বেকার সমস্যা দূর করার চেষ্টা করতে হবে। না হলে এই দেশের মানুষ শিকার কুকুরের মতো রাস্তাঘাটে না খেয়ে মরবে। আর একটা কথা বলি আমার রিফিউজি ভাইদের কাছে, 23 বছর পরে এ দেশে আর রিফিউজি নাই। আপনারা বাংলাদেশে আসছেন বাঙালি, 23 বছর পর্যন্ত আজও আমরা রিফিউজি ট্যাক্স দেই। 7 লক্ষ রিফিউজি আসাম, পশ্চিমবঙ্গ, বিহার, কুচবিহার, কলকাতা থেকে এসছে। তাদের জন্য একটা পয়সা আজ পর্যন্ত খরচ করা হয় না। আর যারা রিফিউজি এসছেন, বাংলার মাটির সঙ্গে মিলে যান, বাংলার মাটির সঙ্গে এক হয়ে যান। আপনারা আমাদের ভাই, এই মাতৃভূমিকে গ্রহণ করে নেন। বাঙালি যে অধিকার পাবে, আপনার সে অধিকার পাবে। হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, বৌদ্ধ ভাইদের বলি, তোমাদের উপর এতদিন যে অত্যাচার মাঝে মাঝে হয়েছে সে আমি জানি। ভবিষ্যতে সে অত্যাচার হবে না। মুসলমানের যে অধিকার, এই দেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সেই অধিকার এই বাংলার মাটিতে হবে। সরকারি কর্মচারী ভাইদের বলি, জনগণের খাদেম হতে হবে, বড় কর্তা হলে চলবে না। আর গরিবকে না খেয়ে মরতে দেব না, এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ। যে সমস্ত মামলা মোকদ্দমা এখন পর্যন্ত রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে, শ্রমিকদের বিরুদ্ধে আছে এবং যারা বিনা বিচারে বন্দী আছে, সরকারকে অনুরোধ করব তাদের এই মুহূর্তে মুক্তি দেওয়ার জন্য। আর না হলে কতদিনে রাখবেন, আমরাই তো মুক্তি দেব ইনশাআল্লাহ, সময় বেশি দিলেন না। জয় বাংলা, জয় বাংলা। কিন্তু 88 আসন পাওয়া পাকিস্তান পিপলস পার্টির জুলফিকার আলী ভুট্টোর ষড়যন্ত্রে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া বিলম্বিত করতে শুরু করেন তিনি। তারা চাইছিলেন না পশ্চিম পাকিস্তানের বাইরের কোন দল পাকিস্তানের শাসনভার নিক, তাই তারা নানা কূটচাল চালতে শুরু করেন। ভুট্টো প্রকাশ্যেই বলতে থাকেন, পিপলস পার্টি ছাড়া ক্ষমতা হস্তান্তর মেনে নেওয়া হবে না। তার বিরোধিতার কারণে নির্বাচনের প্রায় 2 মাস পর 1971-এর 3রা মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করা হয়। কিন্তু শেষমেশ সে অধিবেশনও বাতিল করা হলে পরিস্থিতি ঘোলাটে হয়ে পড়ে। শেখ মুজিবের সামনে 7 কোটি বাঙালির ভাগ্য নিয়ন্ত্রণে তাদের মুক্তির আহ্বান শোনানো ছাড়া আর কোন পথ খোলা ছিল না বলেই মনে করেন অনেক ঐতিহাসিক। তাই 7ই মার্চ রেসকোর্সের ময়দানে তিনি উদাত্ত আহ্বান জানালেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাংলাদেশ স্বাধীন করো, অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ স্বাধীন করো। ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয়
23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস।